আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের চর্চিত বিভাজন এবং অনিশ্চয়তা যেন নতুন মোড় নিয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে অধ্যাপক মোহাম্মদ ইউনূস, যার প্রতি দেশের একটি বিশাল জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক মহল এক ধরনের প্রত্যাশা এবং আস্থার প্রতীক হিসেবে তাকিয়েছিল। কিন্তু সময় যত গড়িয়েছে সেই আস্থা যেন পরিণত হয়েছে প্রশ্নে, আর প্রত্যাশা রূপ নিয়েছে চাপের, কখনো সরাসরি, কখনো নিঃশব্দে। প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা যতটা ব্যক্তিগত হতাশা থেকে উৎসারিত, ততটাই তার রাষ্ট্রীয় কাঠামোর এক গভীর সংকটের প্রতিফলন। 9 মাস আগে যে ঐকমত্যের ভিত্তিতে তাকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, সেই ঐকমত্যের অবক্ষয় এখন চোখে পড়ার মতো। বিএনপি যেমন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া সহযোগিতা অব্যাহত রাখতে চায় না, তেমনি এনসিপি নির্বাচন ও সংস্কার একসঙ্গে যায়, যেখানে আগে বিচার পরে ভোট মনোভাব অনেকটাই স্পষ্ট। আর এই দুই বলয়ের মধ্যে পড়ে ইউনূস প্রশাসন একরকম জটিল ভারসাম্য রক্ষার দায়িত্বে নিযুক্ত হয়েছেন, যেটি সহজ নয়, এমনকি সম্ভব কিনা সেটাও এখন প্রশ্ন সাপেক্ষ। অন্যদিকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে বার্তা উঠে এসেছে, তা শুধু একটি নির্বাচনের সময়সূচি নয়, বরং সেনাবাহিনীর ভূমিকা, সরকারের গ্রহণযোগ্যতা এবং প্রশাসনিক নিপুণতার ব্যাপারে এক প্রতীকী ঘোষণা। নির্বাচন জুনে হবে নাকি ডিসেম্বরে, এই বিতর্ক এখন শুধু তারিখ নির্ধারণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা একটি আদর্শিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। যে প্রশ্ন এখন উঠছে তা হলো, এই সরকার কি সংস্কার বাস্তবায়নের জন্য সময় চায়, নাকি এই সময়টাকে ব্যবহার করছে রাজনৈতিক গুটি সাজাতে? যত দিন যাচ্ছে, প্রশাসনের নানামুখী দ্বিধা, আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুকতা এবং সরকারের উপদেষ্টাদের প্রতি রাজনৈতিক দলগুলোর অবিশ্বাস, এই সমস্ত উপাদান অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে। সরকার প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে নেই, এমন অভিযোগ এখন শুধু বিরোধীদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সরকারের মধ্য থেকেও স্বীকার করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই নিয়ন্ত্রণহীনতার জন্য দায়ী কে? প্রথম থেকেই যে প্রশাসনিক ও বিচারিক নিয়োগ দেওয়া হয়েছে, তা কি রাজনৈতিক ভারসাম্যের প্রতিফলন ছিল, নাকি কৌশলগত আত্মঘাত? আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত এই সংকটকে নির্ধারণ করছে। ইউনূস যখন ভারতীয় আধিপত্যবাদের কথা উল্লেখ করেন, তখন তা নিছক একটি অভিযোগ নয়, বরং তা একটি ভূ রাজনৈতিক সমীকরণ বা সরলীকরণ, যেখানে ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্বের দায়ও বিদেশি ষড়যন্ত্রে চাপিয়ে দেওয়ার প্রবণতা লক্ষণীয়। কিন্তু সত্য হলো, অভ্যন্তরীণ ঐক্যহীনতা এবং সিদ্ধান্তহীনতা যদি বিদ্যমান থাকে, তাহলে বাহ্যিক চাপগুলো আরও বেশি কার্যকর হয়ে ওঠে, এবং এটা প্রফেসর ইউনূসের না বোঝার কথা নয়। ইতিমধ্যে এনসিপি, জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে নির্বাচন পূর্ব সংস্কার নিয়ে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে। এনসিপি যেমন বলছে, দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাক ইস্যুতে আওয়ামী আমলের সব নির্বাচন বাতিল করতে হবে, তেমনি জামায়াত বলছে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। বিএনপি বলছে ডিসেম্বরে ভোট চাই, নয়তো আন্দোলন। এই বিভিন্ন বলয়ের ভিন্ন দাবিগুলো কেবল অন্তর্বর্তী সরকারের প্রতি চাপ বাড়াচ্ছে না, বরং সেই চাপকে এক ধরনের অচলাবস্থায় পরিণত করছে। আর এই অচলাবস্থার সবচেয়ে স্পষ্ট লক্ষণ হলো পদত্যাগ শব্দটির চারপাশে গড়ে ওঠা অজস্র গুজব, জল্পনা কল্পনা এবং আত্মপক্ষ সমর্থনের পালা। অধ্যাপক ইউনূস হয়তো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন না, কিন্তু তিনি কি আদৌ দায়িত্ব পালনে আগ্রহী থাকছেন? তার সাম্প্রতিক হতাশার বক্তব্য, উপদেষ্টা পরিষদের মধ্যকার দ্বন্দ্ব এবং কাজের গতি সবকিছু যেন এই প্রশ্নকে আরও বৈধতা দিচ্ছে। এদিকে সেনাবাহিনীর অবস্থানও এখনও দ্ব্যর্থহীন নয়। সরকার বলছে সহযোগিতাপূর্ণ সম্পর্ক, সেনা সদর বলছে কোনো মুখোমুখি অবস্থান নেই। কিন্তু সেনাপ্রধানের বক্তব্য, করিডোর প্রসঙ্গে আপত্তি এবং জাতীয় নিরাপত্তা নিয়ে সরাসরি মত প্রকাশ সবকিছু যেন বুঝিয়ে দিচ্ছে এই সম্পর্কের ভেতরে আছে দ্বিধা, দ্বন্দ্ব এবং সম্ভাব্য সংঘর্ষের উপাদান। সরকার বলছে স্টারলিংক নিয়ে ভাবছে, সেনাবাহিনী বলছে এটি সার্বভৌমত্বের হুমকি। সরকারের কিছু সদস্য বন্দর ব্যবস্থাপনা নিয়ে চীনের প্রস্তাব বিবেচনা করছে, সেনাবাহিনী বলছে তা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। এই উত্তেজনার মধ্যে জনগণের প্রত্যাশা কোথায় দাঁড়িয়ে আছে? একদিকে সরকারি কর্মচারীরা অসন্তুষ্ট, শিক্ষকেরা আন্দোলনে, এনবিআরের বিক্ষোভ, অন্যদিকে সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর উপর হামলা বেড়েছে। এরই মধ্যে আবার সেনাবাহিনী প্রতিদিন অস্ত্র উদ্ধার করছে, টহল দিচ্ছে, এমনকি ঈদের সময় ঘরমুখো মানুষের ট্রাফিক ব্যবস্থাও তাদের
তত্ত্বাবধানে। এই পরিপ্রেক্ষিতে একটি স্বাভাবিক ও শান্তিপূর্ণ নির্বাচন কতটা সম্ভব? নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সংশয় আছে, প্রশাসন দল নিরপেক্ষ নয়। এই বাস্তবতায় ভোট দিলে সেই ভোট কতটা গ্রহণযোগ্য হবে? প্রফেসর ইউনূস বলছেন, পুলিশ এখনো তৈরি নয়, 9 মাস চলে গেছে এর মধ্যেই। অন্যদিকে প্রশ্ন উঠছে, সংস্কার আর নির্বাচন কি সত্যি একে অপরের প্রতিদ্বন্দ্বী? যদি না হয় তাহলে একসঙ্গে এগুলোর রাজনৈতিক রূপরেখা কোথায়? কবে সরকার সেই বহুল প্রতীক্ষিত রোড ম্যাপ দেবে? ডিসেম্বর নয়, জুন নয়। সংলাপ আর বিবৃতি ছাড়িয়ে নির্দিষ্ট একটি রূপরেখা ছাড়া জনগণের মধ্যে আস্থা ফিরবে না। সময়ের সাথে সাথে একটি বিষয় স্পষ্ট হচ্ছে, এই সরকার যদি তার প্রথম লক্ষ্য সংবিধান সম্মত গ্রহণযোগ্য নির্বাচন বলে থাকে, তবে তার প্রতিটি পদক্ষেপ সেই বিশ্বাসযোগ্যতা প্রতিফলিত হওয়া দরকার। আর সেটি না হলে একসময় নিজের চাওয়া ও জনচাওয়ার মাঝে একটি পদত্যাগের ব্যবধান মাত্র থেকে যাবে। অধ্যাপক ইউনূস চাইলে এখনো দেশের গণতান্ত্রিক রূপান্তরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে অবস্থান নিতে পারেন, কিন্তু তার জন্য তাকে যেতে হবে কেবল নীতির ধারক নন, বাস্তব সিদ্ধান্তের রূপকারও। এটাই তাকে হতে হবে। যদি তিনি এখনো দায়িত্বে থাকেন, তবে তাকে রোডম্যাপ দিয়ে দেখাতে হবে এই দেশ কোন পথে এগোবে। আর যদি তিনি না থাকেন, তবে সেই শূন্যতা পূরণের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে, যাতে পুনরায় একটি নেতৃত্বহীন অস্থিরতার মুখোমুখি না হয় বাংলাদেশ। আজ যখন রাষ্ট্র, সমাজ, রাজনীতি এবং সেনাবাহিনীর মধ্যে ভারসাম্যের প্রয়োজন, তখন প্রয়োজন সত্যিকারের নেতৃত্বের, যে নেতৃত্ব সংকটের ভেতর থেকেও আশার আলো দেখাতে পারে। তাই প্রশ্নটা এখন শুধু পদত্যাগ করবেন কিনা তা নয়, বরং এই সরকারের হাতে সত্যিই কি আছে সেই নেতৃত্বের স্পষ্টতা, সাহস এবং সুনির্দিষ্ট লক্ষ্য? এটাই এখন প্রধান এবং একমাত্র প্রশ্ন। শেষ করবার আগে বলি, শিশুদের ভালোবাসুন। শিশুরাই আমাদের ভবিষ্যতের কথা আমি আগেও বলেছি। অভিভাবকদের জন্য, অর্থাৎ বাবা মায়ের জন্য আমার বক্তব্য, সন্তানকে সময় দিন, সন্তানের পেছনে ইনভেস্ট করুন। ইনভেস্টমেন্টটা কি? আপনি অন্য খাওয়া দাওয়া, ঘোরা ফেরা সব কিছু বাদ দিয়ে প্রধান ইনভেস্টমেন্ট আপনি করুন সন্তানের লেখাপড়ার পেছনে এবং তার মানুষ হয়ে ওঠার পেছনে। সন্তানকে আপনি এটা কিনে দিলেন, ওটা কিনে দিলেন, এটা খাওয়ালেন, ওটা খাওয়ালেন, এগুলো আপনি করবেন নিশ্চয়ই, কিন্তু তার চেয়ে তো বেশি আপনার সন্তানের প্রয়োজন আপনার সময়। কথাটা মনে রাখবেন। অনেক বাবা আমি মনে করেন যা চাইছে সব দিচ্ছি, আর কি দেব? কিন্তু এই যে আপনার সময়, এই যে তাকে জড়িয়ে ধরা, তার সঙ্গে সময় কাটানো, সেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাকে ইলেকট্রনিক ডিভাইস ধরিয়ে দিয়ে আপনি মনে করলেন একটা দামি আইপ্যাড কিনে দিলেন, একটা ফোন কিনে দিলেন, বাহ আমার সন্তান তো ভালোই আছে, আনন্দে কাটছে। না, মানুষ হয়ে ওঠার পেছনে এগুলো বড় বাধা। এমনকি আপনার সঙ্গে সম্পর্কেরও, ভবিষ্যৎ যে সম্পর্ক, তার বেড়ে ওঠা এবং আপনার বয়স বৃদ্ধির যে কাল, এখানে যে সম্পর্কগুলো বিভিন্ন ফেজে সম্পর্কের রকম ফেরে বদল হবে, সেখানে এই যে শুরুর বা এই বাচ্চা বয়সের এই সম্পর্কটা, এই স্পর্শ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজটা করবেন। স্কুলগুলোতে আমরা জানি এখন আর আগের মতো পেটানোর নিয়ম কানুন নেই, তারপরও শিক্ষকরাও তাদের প্রতি, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষকদের প্রতি বা কিন্ডার গার্ডেনগুলোতে বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে প্রাইমারি লেভেলে যেগুলো আছে তাদের প্রতিও জুনিয়র লেভেলে রিকোয়েস্ট যে শিশুদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদের অ্যারোগেন্সিগুলোকে আমলে নেবেন, কিভাবে সংশোধন করা যায় ভালোবাসা দিয়ে সেই চেষ্টাটা করবেন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।